হচ্ছে। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন আমাদের মাননীয় মিত্তালজি, হিমাংশু মিত্তালজি, রয়েছেন আমাদের অখিল দা বিধানসভা কনভেনার, রয়েছেন আমাদের মিঠুন দা মণ্ডল সভাপতি, আমাদের রয়েছেন মিডিয়া সেলের কনভেনার আমাদের খানাকুল বিধানসভার। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে মিডিয়া বন্ধুগণকে। আজকে যে বিশেষ কারণে আমরা লাইভে এলাম সেটা হচ্ছে বর্তমান খানাকুলের যে পরিস্থিতি, পশ্চিমবাংলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কিত বেশ কিছু বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। কারণ এই 15 বছরে যে সরকারটা চলছে, এই তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবাংলার মানুষ, খানাকুলের মানুষ আজকে বঞ্চিত। 15 বছরের শাসনে খানাকুল বিধানসভার মধ্যে শুধুমাত্র মুচিঘাটা ব্রিজটা, যেটা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা রাজ্য সরকারের মিলে হয়েছে, এছাড়া কোনো কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে পারেনি এই সরকার। 15 বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে। মেলা, খেলা, উৎসবে দেদার টাকা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কংক্রিটের ব্রিজ নির্মাণ করার জন্য কোনো রকম কোনো টাকা নেই। কাঠের বাঁশের সেতু, চারিদিকে ভাঙাচোরা সেতু। আর আমরা মাত্র এই 2.5 বছরের কাছাকাছি পঞ্চায়েত পেয়েছি। 2023 সালের পর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পর থেকে খানাকুল বিধানসভায় আমরা বিধানসভা মিলিয়ে 10টা, আর পুরসরা বিধানসভার একটা, যেটা আমাদের খানাকুল মণ্ডলের মধ্যেই ছিল, সেটা নিয়ে আমরা মোট 11টা পঞ্চায়েতে জয়ী হয়েছি পঞ্চায়েত নির্বাচনে। দীর্ঘ 25 বছর পর খানাকুলের মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছে। কেন 25 বছর পঞ্চায়েত নির্বাচন করা হলো না এখানে? আমি জবাবটা সিপিএম এর কাছেও রাখছি, আর জবাবটা আমি তৃণমূল কংগ্রেসের কাছেও রাখছি। সিপিএম চলে যাওয়ার পর যে তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় এসেছিল, যারা বলেছিল গণতন্ত্রের বাণী, যারা মানুষকে শুনিয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের সংকল্প, তাদের আমলে কিন্তু গণতন্ত্র এই খানাকুলের বুকে, পশ্চিমবাংলার বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। যার কারণে দীর্ঘ 25 বছর লাগলো পঞ্চায়েত নির্বাচনে ভোট করতে। 1998 সালে লাস্ট পঞ্চায়েত নির্বাচন এখানে ভোট হয়েছিল পঞ্চায়েত স্তরে, তারপর থেকে ভোট হয়নি। 2023-এ আমরা তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষুর একদম সামনে দাঁড়িয়ে থেকে আমরা পঞ্চায়েত নির্বাচনটা করিয়েছি। সাধারণ মানুষের জনমত নিয়ে আমরা পঞ্চায়েতে ভোট গঠন করেছি। অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, অনেক ভালো মানুষ, তাদেরকে আমরা বলেছিলাম যে আসুন সকলে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করুন, কিন্তু তৃণমূলের সন্ত্রাসের কারণে, তৃণমূলের অত্যাচারের কারণে তারা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পর্যন্ত দেয়নি। অনেকে ছিল প্রার্থী, তাদেরকে উইথড্র করতে বাধ্য করেছিল তৃণমূল কংগ্রেস। কত নির্বাচন হয়েছে, ব্লককে ঘেরাও করে রেখে বিরোধীদেরকে নমিনেশন না করতে দিয়ে তৃণমূল কংগ্রেস কত অত্যাচার করেছে আপনারা দেখেছেন। আরামবাগের বুকে আমাদের গোঘাটের বর্তমান বিধায়ক যিনি রয়েছেন, বিধায়ক বিশ্বনাথ কারক, ওনার স্ত্রী নমিনেশন ফাইল করতে এসেছিল, চুলির ঝুঁটি ধরে তাকে বের করে দেওয়া হয়েছিল। তো এরকম হাজারো লাখো লাখো অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছিল। আর খোদ আমার এখানে আমি ব্রজদলয়কে প্রার্থী দিয়েছিলাম সেই সময় 2023-এর আগে 18 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তাকে বাধ্য করা হয়েছিল, এমনকি আমার দোকান গিয়ে ভাঙচুর পর্যন্ত করা হয়েছিল। দোকানে গিয়ে তালা লাগিয়ে দেওয়া ছিল। আমাদের দোকানে মিষ্টির দোকান, ছোট্ট একটি দোকান হয়েছে আমাদের ফ্যামিলি, সেই দোকানে গিয়ে তালা পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস তালা লাগিয়ে দিয়েছিল। এমনকি আমার বাড়ির জল পর্যন্ত বন্ধ করেছিল তৃণমূলের নেতারা, যাতে আমি জলটা পর্যন্ত না খেতে পারি, সেই জল পর্যন্ত বন্ধ করে দিয়েছিল তৃণমূলের নেতারা। এমনকি আমাদের দোকানে যারা কাজ করে তাদেরকে বলা হয়েছিল ওর দোকানে কাজ করা যাবে না, কারণ ও বিজেপি করে। কাস্টমারদেরকে বলা হয়েছে সুশান্ত ঘোষের দোকানে ওঠা যাবে না, ও বিজেপি করে। আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলা হয়েছিল সুশান্ত ঘোষের সাথে মেশা যাবে না। এই অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে। যে সিপিএম এর সন্ত্রাস আমরা দেখেছি 34 বছর ধরে, সেই একই কায়দায় তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাস করেছে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো তৃণমূল কংগ্রেস নেতা এটা বলতে পারবে না যে বিজেপি খানাকুল বিধানসভায় থাকলেও যে এই ধরনের কথা আমরা কাউকে বলেছি, মেশা যাবে না, আন্দোলন করা যাবে না। উনি তো দিব্যি প্রচার করছেন। তৃণমূলের যিনি বর্তমান প্রার্থী হয়েছেন, উনি দিব্যি প্রচার করছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, মানুষ ওনাকে নিচ্ছে না।
মানুষকে ঢপের চপ শোনাতে যাচ্ছেন। উনি বলছেন বিধায়ক 5 বছরে কিছু করেনি। ভাই তোমার সরকার 15 বছরে কি করেছে খতিয়ান দাও তুমি, কেন করেনি? ক্ষমতা তো সবই ছিল, তোমার পঞ্চায়েত, তোমার পঞ্চায়েত সমিতি, তোমার সরকার, তোমার এমপি। 5 বছর নাই আমি হয়েছি এমএলএ, তার আগে তো 10 বছর তোমার এমএলএ ছিল, কেন হয়নি? 15 বছর ধরে তোমরা বঞ্চিত কেন করে রেখেছো? কেন খানাকুল বিধানসভার প্রত্যেকটি স্কুল এখনো ভাঙা? আইসিডিএস সেন্টারগুলোতে বাচ্চাগুলো বসতে পারেনি। আইসিডিএস সেন্টারে রান্না করার জায়গায় টপ টপ করে জল পড়ছে, নয়তো ফাঁকা জায়গায় রান্না করতে হচ্ছে। মিড ডে মিলের খাবার চুরি হচ্ছে কেন? কেন একটা স্কুল পরিচালন সমিতির সভাপতি তো আমার দ্বারা নির্বাচিত একটাও হয়নি, সেখানে কেন লোকাল এমএলএ যখন স্কুল পরিচালন সমিতি গঠন করার কথা ছিল সেই লোকাল এমএলএ কে ডাকা হয়নি? আমার কাছ থেকে আমি মতামত দিয়েছিলাম কাদেরকে করা যাবে পরিচালন সমিতির সভাপতি, আমার কাছ থেকে নেওয়া হয়নি, তৃণমূল কংগ্রেস করেছে। কারণটা কি? 2000 ছাত্র কোন স্কুলে রয়েছে, হাই স্কুলে, তো সেখানে দেখা যাবে যে 500 ছাত্র উপস্থিত হয়েছে কিন্তু 2000 ছাত্র খাবারের টাকা উঠছে। কারা টাকা লুট করছে? তৃণমূলের যারা পরিচালন সমিতির মধ্যে রয়েছে তারা এই খাবারের টাকা লুট করছে। তার সাথে সাথে আইসিডিএস এর খাবার, সেখানে নিম্নমানের খাবার, আলুও জুটছে না, আলুও জুটছে না, ডিম তো দূরের কথা, আলুও জুটছে না। দিচ্ছে কারা? দিচ্ছে না কারা? কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করেছে সেখান থেকে তো লুট হচ্ছে। কেন্দ্রীয় সরকার তো ঘোষণা করেছে যে আমরা হাজার হাজার কোটি টাকা দিচ্ছি, কিন্তু এই আইসিডিএস এর খাবারও চুরি করছে তৃণমূল কংগ্রেস। চারিদিকে শুধু চুরি আর চুরি। জব কার্ড, এই খানাকুল বিধানসভা থেকে প্রায় টোটাল খানাকুলটা মিলিয়ে, খানাকুল থানা মিলিয়ে 1 লক্ষের ওপর জব কার্ড প্রায় ভুয়ো বাতিল হয়েছে। আর এই 1 লক্ষ প্রায় 1 লক্ষ যে জব কার্ড বাতিল হয়েছে, এই ভুয়ো জব কার্ড থেকে টাকা তুলেছে তৃণমূলের নেতারা। আমরা চুরি করিনি। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল চালিয়েছে, প্রায় 2 কোটি টাকা গাড়ির বিল বাকি আছে, তৃণমূল মেটায়নি। পেট্রোল পাম্পের দোকানে 11 থেকে 12 লক্ষ টাকা বাকি আছে, খাবারের দোকানে 18 লক্ষ টাকার কাছাকাছি বাকি আছে, তৃণমূল এগুলো মেটায়নি। এমনকি তৃণমূলের আমলে যেসব ঘাটগুলো ডাক হতো 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকায় ডাক করে বাকি টাকা তৃণমূলের নেতারা পকেটে ভরত। যারা আজকে প্রশ্ন তুলছে, ঘাটগুলো দেখে আসুন। সাবল সিংহপুর যে ফেরিঘাট দুটো আছে, অজকবিতলা, সাজুর ঘাট, সম্ভবত 2.5 লক্ষ টাকায় দুটো ঘাট টেন্ডার হয়েছে, কিন্তু প্রত্যেকটি মানুষের কাছ থেকে ডেলি এক একটা ঘাট থেকে 30,000, 40,000 টাকা করে তুলছে। আর তুলছে কারা? তৃণমূলের নেতারা। তাহলে ইয়ারলি কত হচ্ছে, বছরে কত হচ্ছে? কেন টেন্ডারের ডাক এত অল্প? টেন্ডার বিট কেন বাড়ানো হয়নি? কারণ লুটে খাবে, লুটে খাওয়ার রাজনীতিটা তৃণমূল করে। পলাশ রায় যিনি এসেছেন, যিনি আজকে এমপির সাথে পাশে বসে বড় বড় কথা বলছেন, ওনার সাথে পরশুদিন আমি দেখেছি, যিনি পানশুলি খেয়াঘাটটা চালাচ্ছেন তার সাথে, ওনার সাথে ঘুরছে, ওনার সাথে তো ওনার খেয়াঘাটের মালিকরা ঘুরছে। শেখ আজাহার উদ্দিন, ওনার যুবর জিএস, উনি তো যুব সভাপতি, ওনার জিএস, তিনি ব্লকে টেন্ডার নিচ্ছেন পঞ্চায়েত সমিতিতে, তিনি কাজ করছে। কে কাজ করেনি? নুননবী মন্ডলের ওনার যে টিম আছে তারা কাজ করছে, সবাই কাজ করছে। তৃণমূলের কেষ্ট বিষ্টু নেতা যারা রয়েছে সবাই পঞ্চায়েত সমিতিতে কাজ করছে, কাউকে বাধা দিইনি আমরা। কারো মুখের গ্রাসকে কেড়ে আমরা নিতে আসা, কেড়ে নেওয়ার জন্য আমরা ক্ষমতায় আসিনি, আমরা পঞ্চায়েত সমিতি চালাচ্ছি না। আমরা বলেছি সবাই কাজ করুন, কিন্তু কাজটা ভালো করুন। আজকে উনি দেখলাম আমার দিদির নামে একটা কমপ্লেন দেখিয়েছে, তো যার নামে কমপ্লেন দেখিয়েছে সেই টেন্ডার এজেন্সি, তিনি খারাপ রাস্তা তৈরি করছেন। 6 ইঞ্চি রাস্তা 3 ইঞ্চি তৈরি করছেন, 1.5 ইঞ্চি তৈরি করছেন। যেখানে লাইট লাগাচ্ছেন সেই লাইট জ্বলছে না, লাইট অফ হয়ে যাচ্ছে। যেখানে কল বসাচ্ছে কলে জল উঠছে না, কল লাগাচ্ছে কিন্তু কলে জল উঠছে না। তৃণমূলের এজেন্সি তো কাজ করছে, কারণ ক্রেডেন্সিয়াল তো আমাদের ছেলেদের নেই, আমাদের ছেলেদের তো ক্রেডেন্সিয়াল নেই, কারো তো টাকা নেই, কারো ক্রেডেন্সিয়াল তৈরি করবে কি করে? এই ক্রেডেন্সিয়াল তো সব তৃণমূলের নেতাদের রয়েছে, আর তারাই নিচ্ছে। আমি একদম আপনাদেরকে চার্ট ধরে দেখিয়ে দেবো পঞ্চায়েত সমিতি গঠন থেকে আজ পর্যন্ত কোন কোন এজেন্সি কাজ করেছে, আর এদের প্রত্যেকটি এজেন্সির ব্যাকগ্রাউন্ড এরা তৃণমূলের নেতা। তাহলে কি করে তৃণমূল বলতে পারবে কি? খানাকুলের তৃণমূলের নেতারা বলুক, আমার সামনাসামনি বসুক, আমি হিসেব নিয়ে বসবো, আমি ফাইল নিয়ে বসবো, কোন তৃণমূলের নেতা কত টাকার কাজ করছে, কত কোটি টাকার কাজ করেছে। আমরা কাজ সবাইকে দিয়েছি।
আর এমএলএ ফান্ডের টাকা সামান্য টাকা, ন্যূনতম টাকা 300, খানাকুলে প্রায় 310টা বুথ। এই বুথে আমরা টোটাল ভাগ করে দিলে কত টাকা ভাগে পাবে? 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা যদি আমরা এই বুথে ভাগ করে দিই, 22,500 টাকা করে এক একটা বুথ ভাগে পাবে। কত উন্নয়ন করা যাবে? উন্নয়ন তো করার কথা ছিল ওদের। আমি তো বারবার বিধানসভায় বলেছি আমার এখানে ব্রিজ দিতে হবে, আমার এখানে সাবলসিংহপুর হাসপাতাল অকেজো হয়ে পড়ে রয়েছে, রামচন্দ্রপুর হাসপাতাল প্রায় ওখানে অকেজো হয়ে পড়ে রয়েছে, ওই হাসপাতালগুলো দ্রুত রিপেয়ার করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। আমাদের রাজা রামমোহন রায়ের কলেজ ভগ্নপ্রায় অবস্থায়, এই কলেজটা সুন্দরভাবে সাজাতে হবে। এই রাজা রামমোহন রায়ের মেলা বন্ধ হয়ে গেছে, এই মেলাকে চালু করতে হবে। খেয়ে তো তৃণমূল করেছে, যার কারণে আজকে রাজা রামমোহন রায়ের মেলা বন্ধ। কোটি কোটি টাকা মেলার নাম করে তুলেছে তৃণমূলের নেতারা, ভাগ বাটোয়ারার কারণে এই মেলা বন্ধ হয়ে গেছে। কেন চালু করতে দিল না এবারে মেলা? আমরা তো চালু করতে চেয়েছিলাম, আমি বিমানদা দুজনেই চেষ্টা করেছিলাম মেলাটা আমরা চালু করব, চালু করতে দেয়নি তৃণমূলের নেতারা, বাধা দিয়েছে। এই যিনি এমপি রয়েছেন উনি পরিচালন সমিতিটা পুরোটা দেখছেন কলেজের, তো কলেজটাকে উনি কুক্ষিগত করে রেখেছেন। আগে ছিল অপূর্বা পোদ্দার আর এখন হয়েছেন ইনি। তো এই দুটো এমপি, প্রাক্তন আর বর্তমান, এরা এই জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে। খানাকুলে তো 15 বছর তৃণমূলের, প্রায় তিনটে টার্মে এমপি তৃণমূল পেয়েছে। কি করেছে এমপি কোটা থেকে? কি হয়েছে? কটা ব্রিজ হয়েছে? আপনারা দেখাতে পারবেন কি? সাংবাদিক বন্ধুদের বলছি, একটাও ব্রিজ হয়েছে? আজকে উনি বলছেন যে আমি নতুন ব্রিজ তৈরি করেছি, নতুন ব্রিজের জন্য আমি শিলান্যাস করেছি। কেন নির্বাচন ঘোষণা 2 দিন আগে হলো? কেন এতদিন হলো না? আসলে চাটুকদারিতার রাজনীতি করতে হবে, মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোটটা কাটতে হবে। 15 বছরে কিচ্ছু করেনি, বিগ জিরো। 2000 উনি বলছেন এমএলএ অত্যাচার করছে। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, জাস্ট একটা দেখাচ্ছি। 2021 সালে সন্তুদা, 2021 সালে ঠিক বিধানসভা নির্বাচন হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে 2রা মে। 4ঠা মে নতিবপুর বাজারে 25টা ঘরে আগুন জ্বালিয়েছে তৃণমূলের নেতারা। 30 থেকে 40টা বাইককে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। হুমকি দিচ্ছেন যে এইরকম ভাবে, আমরা বলে রাখি এটা খানাকুলের মাটি, খানাকুলের মাটি। এই এলাকার জনগণ এটাকে শক্ত ঘাঁটি বানিয়েছে। সন্ত্রাসীদের এখানে কোনো জায়গা নাই। আপনারা অত্যাচার করবেন, আপনারা এখানে সন্ত্রাস করবেন, দিনের পর দিন লুট রাজ চালাবেন, এই জিনিস হতে পারে না। কত কোটি কোটি টাকা চুরি করছেন, কত মানুষকে হত্যা করেছেন আপনারা। সুদর্শন প্রামাণিককে হত্যা করেছেন, তিনি একজন শিডিউল কাস্ট পরিবারের ছিলেন। কালী সররা একজন শিডিউল কাস্ট পরিবারের ছেলে, রাজহাটিতে বাড়ি, ওকে হত্যা করা হয়েছিল। তার অপরাধ ছিল সে বিজেপি করে। অজয় প্রামাণিক, তাকে হত্যা করেছে তৃণমূলের নেতারা, তিনিও শিডিউল কাস্ট পরিবারের ছিলেন। আজকে দরদ দেখাতে আসছেন। কি অত্যাচার নাই তৃণমূল কংগ্রেস করেছে? এই রাজহাটি এলাকায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না, ভয়ে তারা সিটিয়ে থাকতো। এর দোকান থেকে লুট করে নিচ্ছে, ওর দোকান থেকে লুট করে নিচ্ছে। সেই লুটরাজ আজকে আমরা বন্ধ করতে পেরেছি। খানাকুলে আজকের দিনে দাঁড়িয়েও খানাকুলে শান্তির পরিবেশ আছে, এটাকে খানাকুলে শান্তির পরিবেশ রাখতে পেরেছি আমরা। কি অত্যাচার নাই তৃণমূল কংগ্রেস করেছে? এই এলাকার মানুষজন ভয়ে সিটিয়ে থাকতো, কথা পর্যন্ত বলতে পারতো না। সেই জায়গা থেকে বেরিয়ে মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। বিজেপি আছে বলে অধিকার এসেছে। আজকে সারা রাজ্য জুড়ে দেখুন কত হিংসা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে কতজনকে মারা হয়েছে। 2018-তে তো কি ধরনের সন্ত্রাস চালানো হয়েছে। ভিডিওর সাথে কথা বলুন। তৃণমূল কংগ্রেস তারা খানাকুলে এসে বুঝতে পেরেছে খানাকুলের মাটি তৃণমূলের জন্য উর্বর নয়। খানাকুলে তৃণমূল কংগ্রেস আবার হারছে। মিনিমাম 30 থেকে 35 হাজার ভোটে খানাকুল বিধানসভায় তৃণমূল কংগ্রেস হারবে। এই তৃণমূলের নেতা
পলাশ রায়কে বলছি, মিতালি বাগকে বলছি, এই খানাকুল বিধানসভা থেকে মিনিমাম 70 থেকে 80 হাজার যুবক যুবতী রয়েছে, তারা ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। কেন কেন তাদের কাজ দিতে পারলে না তোমরা? 15 বছর তো সরকারে রয়েছে, কেন তাদেরকে মা বাবা বউ বাচ্চাকে ছেড়ে দিনের পর দিন ভিন রাজ্যে গিয়ে পড়ে থাকতে হচ্ছে? তার মা বাবারা কোথাও জানে, কার ছেলে কোথায় আছে কেউ জানে না, কার স্বামী কোথায় আছে কেউ জানে না, অথচ তারা সবাই বলে আমার ছেলে গুজরাটে রয়েছে, আমার ছেলে মধ্যপ্রদেশে রয়েছে, আমার ছেলে ছত্তিশগড়ে রয়েছে, আমার ছেলে রাজস্থানে রয়েছে। কই আমরা তো দেখছি না। জগৎ ভারতের মধ্যে পশ্চিম বাংলার টপ জায়গায় পৌঁছে পারবেন কি করে? কারণ বর্তমান সরকার যেভাবে ঋণ নিয়েছে এত লক্ষ কোটি টাকা, সেটাকে শোধ করে তবে তো উন্নয়ন। পারবেন কি করে? উন্নয়ন হবে কি করে? আজকে আমি প্রত্যেকটি মানুষকে এটাই জানাতে চাই, বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের মাথার উপর একদিনে যে ছেলে জন্ম নিচ্ছে, বাচ্চা জন্ম নিচ্ছে, শিশু, তারও মাথার উপর 80,000 টাকা ঋণ। একটা পরিবারে যদি 10টা মেম্বার থাকে তার মাথার উপর 8 লক্ষ টাকার ঋণ। একটা পরিবারে যদি 20 জন সদস্য থাকে তার পরিবারে 16 লক্ষ টাকার উপর ঋণ চাপিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। কি করে উন্নয়ন করবে? উন্নয়ন তো কিছুই হবে না। ভোটের সময় 500 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোক দেখাবে, 1200 টাকার বলে 1000 ছিল 1200 হয়েছে, আমাকে ভোট দিন, কিন্তু এটা বলতে পারবে না যে আমি উন্নয়নটা করলাম। উন্নয়ন দেখিয়ে ভোট নিতে পারবে না। এই লক্ষ্মীর ভান্ডার, ভাতা, বেকার ভাতা, বেকারদের চাকরি দিতে পারছে না। আজকে বেকার যুবকরা কাঁদছে, তারা হাহাকার করছে। আমি যখন প্রচারে যাচ্ছি সবাই একটা কথা বলছে, মায়েরা একটা কথা বলছে, আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিন। কোথা থেকে চাকরি হবে? দাদা ঋণের কথা যখন মিতালি দিকে বলছি, মিতালি দি শুনছেন নিশ্চয়ই আমার কথা, চাকরিটা কোথা থেকে হবে? কোথা থেকে হবে চাকরি? আপনারা তো চাকরি দিতে পারবেন না, চাকরি বরঞ্চ পয়সা দিয়ে বিক্রি করতে পারবেন। আপনাদের আমলে চাকরি বিক্রি হয়, আপনাদের আমলে বেকাররা রাস্তায় বসে কাঁদে, মেধাবী ছাত্ররা রাস্তায় বসে কাঁদে। তাই বর্তমান সময়ে মা বাবারা ভাবছেন আমার ছেলে মেয়েকে আমরা ভালো স্কুলে পড়াচ্ছি, ভালো স্কুলে পড়িয়ে উচ্চশিক্ষিত করছি, উচ্চশিক্ষিত হওয়ার পর কি করবে? মমতা দিদি বলেছেন চপ ভাজো আর না হলে ঘুগনি বিক্রি করো। এটাই কি ভবিষ্যৎ? এই ভবিষ্যতে কি যুব সমাজ দেখতে চাইছে? নিশ্চিতভাবে না। যুব সমাজ চাকরি চায়, যুব সমাজ কাজ চায়, যুব সমাজ চায় তারা নিজেরা পায়ে শক্ত ভিতের ওপর দাঁড়াবে, নিজেদের পায়ের তলার মাটিটা শক্ত হবে। ভাতা ভিক্ষা চায় না তারা চায় চাকরি, তারা চায় উন্নয়ন। তো সেই উন্নয়ন বিজেপি ক্ষমতায় এলেই সম্ভব, কারণ 34 বছর তৃণমূল কংগ্রেস এখানে সবকিছুকে নিজেদের কুক্ষিগত করে নিয়ে নিজেদের পার্টি অফিসের মধ্যে ওই টোকেন দিয়ে চাকরি। তৃণমূলের আমলে হয়েছে টাকা দাও চাকরি নাও, আর তৃণমূলের সিপিএম এর আমলে ছিল কি চিরকুটে চাকরি, আর এখানে টাকা দাও চাকরি নাও। এই দুটোর জায়গা থেকে পরিবর্তন এসে মেধাবী ছেলেরা, যোগ্য ছেলেরা চাকরি পাবে। এটা বিজেপি সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে জনগণের আশীর্বাদ নিয়ে। তারপর এটাকে খানাকুলের সবচেয়ে সমস্যা বন্যা, মাস্টার প্ল্যান নিয়ে কি ভাবছেন? নিশ্চিতভাবে আমরা বলেছি, আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি সেই ম্যানিফেস্টোতে আমাদের প্রধান বিষয় একটাই থাকছে, যে খানাকুলে বন্যা নিয়ন্ত্রণ করা, নদীগুলোকে সংস্কার করা, নদীর ওপর সমস্ত ব্রিজ নতুন ভাবে নির্মাণ করব আমরা। নিম্ন দামোদর পরিকল্পনা তাহলে তো সবার আগে করতে হবে, একদম নিশ্চিত। ওটা নিয়ে কিন্তু প্রচুর টাকা অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। এই সরকার ব্যর্থ, এই সরকার চিটিংবাজ সরকার, ধাপ্পাবাজির সরকার, চাটুকদারি রাজনীতি করতে ব্যস্ত, কিন্তু ডেভেলপমেন্ট করতে ব্যস্ত। সুশান্ত দা, একটা প্রশ্ন আছে। ঋণের কথা যখন বললেন, ঋণ নিয়ে চাষিরা বারবার, এই রাজ্যে নয় সমস্ত রাজ্যে ঋণ নিয়ে বারবার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপর না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কোনোভাবে চাষিদের মানে দিন ফিরছে না। কেন, কি করবেন আপনারা পশ্চিমবঙ্গে? সমবায় সমিতিগুলো তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আখড়া হয়েছে। সমবায় সমিতিতে নির্বাচন করতে দেওয়া হয়নি। আমার খানাকুলের প্রত্যেকটি সমবায় সমিতির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 2 বছর 4 বছর 5 বছর করে। কিন্তু পুরনো যারা তৃণমূলের নেতারা সমবায় সমিতি পরিচালনা করতেন তারাই সমবায় সমিতি চালাচ্ছেন, আর সমবায় সমিতির কোটি কোটি টাকা লুট করে নিচ্ছেন। কিরকম না, একটা চাষি তিনি লোন নিচ্ছেন,
কিন্তু তার পর্চা দেখিয়ে আরো একই নামে 10টা লোন নেওয়া হচ্ছে। যখন ছাড় হচ্ছে পুরো টাকাটা তৃণমূল কংগ্রেসের পকেটে ঢুকে যাচ্ছে। তো এইভাবে যে লুট হচ্ছে, যার কারণে প্রকৃত চাষিরা তারা বঞ্চিত। আজকে আলু চাষিদের অবস্থা কি বলুন, প্রত্যেকটি জায়গায় আলু চাষিরা কাঁদছে। মমতা ব্যানার্জির কারণে এই আলু চাষিরা ভিন রাজ্যে আলু পাঠাতে পারছে না। শুধু মমতা ব্যানার্জির কারণে আজকে পশ্চিমবাংলার আলু চাষিরা কাঁদছে, খানাকুলের আলু চাষিরা কাঁদছে, তাদের চোখের জল ফেলছে। এই চোখের জল তৃণমূল কংগ্রেসের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। কয়েকতলা থেকে রামনগর রাস্তাটা দীর্ঘ বছর ধরে ভয়ঙ্কর অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে রোজ যাতায়াত করেন সাধারণ মানুষ। আপনারা ক্ষমতায় এলে এই রাস্তা নিয়ে তৃণমূলের কি নেতারা ভাববেন? তো প্রতিদিন কাঁদছে, প্রতিদিন ওদিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ। ওরা দিদির কাছে গিয়ে পায়ে হাত ধরে বলুক যে টাকাটা অ্যালটমেন্ট করুন। সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে 70% টাকা সেটা তো দিচ্ছে, কিন্তু স্টেট তার 30% টাকা দিতে পারছে না। এই রেশিওতে না গিয়ে আজকে উন্নয়ন হচ্ছে না, আটকে যাচ্ছে। দেখা যাচ্ছে যে খানাকুল হুগলি নদী এবং প্রথম নম্বর ভোটার লিস্টে খানাকুলে প্রায় 10,000-এর কাছাকাছি নাম বাদ পড়েছিল। সাপ্লিমেন্টারি লিস্ট গত পরশু রাত্রে প্রকাশ হয়েছে, 32 লক্ষের লিস্ট প্রকাশ হয়েছে, তার মধ্যে 14 লক্ষ ডিলিটেড। খানাকুলে সাপ্লিমেন্টারি লিস্টে 4,500 বাদ পড়ছে, সব মিলে সংখ্যাটা 15,000। এখনও 30 লক্ষ বাদ রয়েছে, মানে দেখা যাবে 20,000-এর মতো, মোটামুটি 20,000 বাদ পড়তে চলেছে। এইটার প্রভাব কী বলবে? দেখুন, এই বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশন দেখছে, আর মহামান্য সুপ্রিম কোর্ট দেখছে। তো এই বিষয়ে আমি কোনো মতামত করব না। খানাকুলে সব থেকে বেশি বা না, যেটা হুগলি জেলার কারো যদি এই দিকটা কোনো না। সমস্যা থাকে নিশ্চিতভাবে সেই সমস্যার সমাধান করার জন্য সম্পূর্ণ বিষয়টা কোর্ট দেখছে। এখানে আমি নতুন কিছু মন্তব্য না, করতে আপনার কি পারবো মনে না। হয় প্রচুর ভুয়ো ভোটার ছিল? দেখুন, কিছু তো ছিলই। যারা জজ সাহেব আছে, যারা এই বিচার বিভাগে রয়েছে, তারা তো বিষয়টা দেখছেন। নিশ্চিতভাবে তারা যখন যে বিষয়টা দেখছেন, নিশ্চিতভাবে তাদের মনে হচ্ছে কোথাও কিছু গোলযোগ রয়েছে। তো কি গোলযোগ রয়েছে না রয়েছে এই বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্ট বলতে পারবেন, এই বিষয়টা দেখা যাচ্ছে নির্বাচন যে- কমিশন বলতে পারবেন, আমার কিছু বলার নেই। দেখা যাচ্ছে যে গোটা খানাকুলেতে দুটি নদী এবং একটি নদ দ্বারা বেষ্টিত। সেইখানেতে তৃণমূল কংগ্রেস দাবি তুলছে তারা ক্ষমতায় এলে এখানেতে কোনো কাঠের বাসে সেতু থাকবে না। আরে ক্ষমতাতেই রয়েছে তো, ওরা কি ভাবছে পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই নাকি? বোকা কি? আমি বলেছি না, আমি বলেছি এই তৃণমূলের প্রার্থী বাংলা খেয়ে থাকেন, এই তৃণমূলের প্রার্থী নিজে বাংলা খেয়ে থাকেন, ভুলভাল বকেন। উনি বলছেন ক্ষমতায় এলে, আরে ক্ষমতায় তো তোমরাই রয়েছো ভাই, 15 বছর ধরে রয়েছো, কেন ব্রিজ করতে পারলে না? আমি তো বারবার বিধানসভায় গিয়ে বিরোধী দলের বিধায়কের কাজ কি, আমার হাতে তো টাকা দেওয়া হয় না, টাকা তো রাজ্য সরকার খরচা করে। সেন্ট্রাল গভর্নমেন্ট আসুক বা স্টেট গভর্নমেন্ট, দুটো ফান্ডই একসঙ্গে রাজ্য সরকার সেটাকে খরচা করে, হয় ইরিগেশন থেকে খরচা করে, নাহলে পিডব্লিউডি থেকে খরচা করে, নাহলে অন্যান্য কোনো পঞ্চায়েত ব্যবস্থা থেকে খরচা করে। তো খরচাটা তো স্টেট গভর্নমেন্ট করে, তো স্টেট গভর্নমেন্ট করতে পারলো না কেন? এরা ব্যর্থ কেন? আজকে ব্যর্থ ঢাকা দেওয়ার জন্য ওনাকে নাটক করতে হচ্ছে আমরা ক্ষমতায় এলে ব্রিজ বানাবো। তো এর থেকে লজ্জাজনক আর কিছু আছে কি? কোন জায়গায় ক্ষমতায় নেই? হুগলি জেলা পরিষদে তো ওরাই রয়েছে, হুগলি জেলা পরিষদে তো ওরাই রয়েছে। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি নয় আমরা জিতে রয়েছি, বাকি তো সবই ওদের। কোনো প্রশাসনিক বৈঠকে তো আমাদেরকে ডাকে না। মমতা ব্যানার্জি যখন আসেন প্রশাসনিক বৈঠক করেন, তখন আমাদের কি কোনো মতামত নেওয়া হয়? আপনারা দেখেছেন কোনো বিরোধী দলের এমএলএর কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়েছে এলাকা ডেভেলপমেন্ট করার জন্য? আমরা বিধানসভায় যে দাবিটা রাখি সেটাও এই সরকার মানে না। এই সরকার ব্যর্থ, সব দিক থেকে চূড়ান্ত ব্যর্থ। আজকে ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য নাটক শুরু করেছেন, মায়া কান্না শুরু করেছেন। এক তো মিতালি বাগ নিজে কিছু পারছেন না, আরামবাগের এমপি, আর তার সাথে একটা বাংলাকে এসেছেন এখানে তৃণমূলের প্রার্থী, তিনিও এরকম উল্টো ওষুধে বকে যাচ্ছে। একদিকে বলছেন যে বিরোধী দলের নেতাদেরকে কিংবা বিধায়কদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, অপরদিকে আপনাদেরই গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বলছেন 3 কোটি টাকা যে এমএলএ ফান্ডের টাকা সেটা সম্পূর্ণভাবে আমি খরচা করতে পেরেছি। সেটা আমারও কাজ হয়েছে। বিধায়ক তহবিলে যে টাকা প্রথম পর্যায়ে 2 বছর আমাদের আটকে রাখা হয়েছিল, প্রথম পর্যায়ে 2 বছর কাজই করতে দেয় না, কোনো টেন্ডার করতে দেয় না, বারবার গেছি ফিরিয়ে দিয়েছি, বারবার গেছি ফিরিয়ে দিয়েছি, কাজের প্রপোজাল দিয়েছি ফিরিয়ে দিয়েছি, লেট করেছে, পুরো 2 বছর লেট করেছে, যাতে শেষ টাইমে এসে আমরা পুরো টাকা খরচা না করতে পারি। তো আমি আমার পুরো টাকার প্রপোজাল পাঠিয়ে দিয়েছি,
অলরেডি আর কিছু টাকা বাকি আছে, সামথিং কাজ রানিং আছে, তো হয়ে যাবে। লাস্ট প্রশ্ন দাদা, দেখা যাচ্ছে খানাকুলের যে তৃণমূলের নেতা রাঙা নজরুল সব একসঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতিতে নেমেছে, আপনাদের একাংশ তো এখনো বসে আছে, কি বলবেন? জোট না ঘোট আপনারা দেখুন সেটা, না বিজেপি আমি বলবো না। বসে আছে এখন? হ্যাঁ, BJP বিজেপি সবাই নেমেছে রাস্তায়, কেউ বসেনি, সবাই যে যার জায়গায় আছে। বিজেপি বড় দল, বড় সিস্টেম, সবাইকে কিছু না কিছু জায়গায় দায়িত্ব দেওয়া আছে, তো সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই কাজ করছে। গণনা কেন্দ্রে দুর্নীতি বা মানে কোনো রকম ছাপ্পার কোনো আশঙ্কা করছেন? দেখুন, গণনা কেন্দ্রে ছাপ্পা হবে কি গণনা কেন্দ্রে ছাপ্পা আটকাবে নির্বাচন কমিশন, পুরো বিষয়টা দেখবে। কারণ নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, কেন্দ্রীয় বাহিনী এসেছে, পর্যাপ্ত আছে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যদি এবারে ছাপ্পা করার চেষ্টা করে, বাকি বিষয় তো নির্বাচন কমিশন নিশ্চিত দেখবে, এবারে নিশ্চিত দেখবে। এবারের আগের মতন তৃণমূল কংগ্রেস যেরকম ছাপ্পা করে এ করে সে করে ভোট লুট করে ভোটের দিন রিগিং করে বুথ দখল করে করার চেষ্টা করতো না, সেসব সব বন্ধ হবে। খানাকুলবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, খানাকুলবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, আপনাদের জন্য আমরা লড়াই করেছি 5 বছর। 5 বছর ধরে লড়াই সংগ্রাম চালিয়ে ন্যাশনাল হাইওয়ে ছাড়পত্র আনতে পেরেছি, অলরেডি তার সার্ভে টার্ভে সবই হয়ে গেছে। রেল আনতে পেরেছি, আমরা এই রেলটা বলেছি রাজহাটি পর্যন্ত নিয়ে আসবো, খানাকুল পর্যন্ত হয়েছে, বাকিটা আমরা লেটার পাঠিয়েছি রেলমন্ত্রীর কাছে, তো আমরা এই রেলটাকে রাজহাটি পর্যন্ত নিয়ে আসবো। এই এলাকার রাজা রামমোহন রায়ের ভূমি, পূর্ণভূমি, এই পূর্ণভূমিকে আমরা সার্থক করব, কারণ রাজা রামমোহন রায় প্রথম রেলযাত্রী ছিলেন। তো রাজা রামমোহন রায়ের এই ভূমিতে জন্মগ্রহণ করে আমরা গর্বিত, আমরা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমরা এই রেলটা আনতে পেরেছি। আগামী 5 তার সঙ্গে বছরের মধ্যে? আগামী 5 বছরের মধ্যে এই রেল খানাকুল পর্যন্ত আসবে, আর আগামী 5 বছরের মধ্যে ন্যাশনাল হাইওয়ে কলকাতা টু রাঁচি বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে নিশ্চিতভাবে, আর পুরো হাইওয়ের কাজ একদম সুন্দরভাবে সাকসেস হবে, খানাকুলের উপর দিয়ে হাইওয়ে যাবে, গড়েঘাটে তার মানে ব্রিজ হবে একদম নিশ্চিত। আর খানাকুলে যত নদী আছে, খাল আছে, সব খাল নদীতে এমনি আমরা পঞ্চায়েত সমিতি 2.5 বছর পাওয়ার পর পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে, পঞ্চায়েতের ফান্ড থেকে অনেক ব্রিজ আপ করেছি, আপনারা আপনাদের চ্যানেলে দেখিয়েওছেন কতগুলো আমরা ছোটোখাটো ব্রিজ আমরা করেছি, 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ আমরা ব্রিজ করেছি, অনেক জায়গায় হাইড্রেন করেছি, অনেক স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় করেছি, আমরা অনেক কাজ করেছি। 15 ফিনান্স কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, এই ফান্ড থেকে প্রত্যেকটি পঞ্চায়েত উপকার পায়। তৃণমূল নেতারা এত যে বড় বড় কথা বলছে, ওনাদের এলাকাতেও যে ফান্ড আছে 15 ফিনান্স কমিশন, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড। স্টেট ফান্ড 5th ফিনান্স কমিশন নেই টাকা। মনডেগা তৃণমূলে এই যে বলছে না, উনি বলছেন যে আমাদের আমলে এত সব ঢালাই রাস্তা হয়েছে, ঢালাই রাস্তাটা হয়েছে মনডেগা প্রকল্প থেকে, দিদির ফান্ড থেকে না। পথশ্রী আজ হতশ্রীর চেহারা নিয়েছে, দেখছেন তো পথশ্রী কি প্রকল্প, 3-4 বছর আগে যারা কাজ করেছে পেমেন্ট পায়নি, তারা কাজও নিতে ভয় পেয়ে গেছে। এই যে দুয়ারে সরকার পাড়াই সমাধান বলে প্রকল্প চালু করলো, কতগুলো কাজ হয়েছে, কটা বুথে টাকা পেয়েছে, কটা বুথে কাজ হয়েছে, আর যেটুকু কাজ হয়েছে সব তৃণমূলের নেতারাই করেছে। কোনোটা 6 ইঞ্চিটা 3 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এসব করে চলে গেছে, ঠিক আছে। তাই বলছি, পরিবর্তন করুন, সরকারের পরিবর্তন আনুন। খানাকুলবাসীকে আমার একটাই দাবি, আপনারা 5 বছর আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের সেবা করার জন্য সবসময় থেকেছি। শীত, গ্রীষ্ম, বন্যা সবসময় আপনাদের পাশে থেকেছি, আনন্দ উৎসবে। নিশ্চিতভাবে আমরা যে লড়াইটা করেছি, বিজেপির সরকার এবারে প্রতিষ্ঠা হবে, আর বিজেপির সরকার প্রতিষ্ঠা হলে আপনাদের যে সকল দাবি রয়েছে, যে সকল সমস্যা রয়েছে, সবটাই আমরা। আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল এখানেও প্রার্থী দিচ্ছে, কতটা প্রভাব দেখুন, পড়বে? বিষয় হচ্ছে সমস্ত রাজনৈতিক দল তারা তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এখানে আমার কিছু বলার নেই। সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতন প্রচার করবে। আপনাদের আমরা সমস্যা ভারতীয় হবে? জনতা, আমরা কোনো এই সমস্যা নিয়ে ভাবছি না। আমরা চাই আমরা আমাদের মতন প্রচার করব, আমাদের নামে তৃণমূল কংগ্রেস যেন মিথ্যাচার না করে। ওরা যে ব্যর্থ, ওরা যে এই 15 বছর ধরে কাজ করতে পারেনি, এই যে 15 বছর ধরে ডেভেলপমেন্ট করতে পারেনি, ওরা গরিব মানুষকে ঘর দিতে পারেনি। স্বাধীনতার 78 বছর পরেও এখনো মানুষকে একটা ঘরের জন্য লাইন দিতে হয়। স্বাধীনতার 78 বছর পরেও এই খানাকুলের মানুষকে একটা তিরপলের জন্য লাইন দিতে হয়। স্বাধীনতার 78 বছর পরেও এখনো গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন?
সেই হিন্দু এলাকায় হোক আর মুসলমান এলাকায় হোক, প্রত্যেকটি এলাকায় গরিব মানুষের আজকে অবনতি আরও হয়েছে। কিন্তু তৃণমূল সরকারের আমলে তাদের অর্থনৈতিক বিকাশ ঘটেনি, তাদের অর্থনৈতিক ভাবে তারা আরও শক্তিশালী হয়নি, বরঞ্চ লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে ইলেকট্রিক বিল থেকে 5,000 টাকা কেটে নিচ্ছে মমতা ব্যানার্জি। তাই মানুষ দাবি রেখেছে এই তৃণমূল আর না। আপনাদের একটা বৈষম্য আছে, যেটা আপনাদের মানে আমি বলছি সরকারের, যে শহরে বাড়ি হলে 3,67,000 আর গ্রামে বাড়ি হলে 1,20,000, 1,20,000-তে বাড়ি হয়। দেখুন, শহরের ক্ষেত্রে জায়গা বা মালপত্র আনা বিভিন্ন ধরনের খরচা বেশি থাকে, তো সেই অনুসারে নিশ্চিতভাবে ওটাকে ইয়ে করা হয়েছে। আমরা নিশ্চিত যে কেন্দ্রীয় সরকার এটাকে নিয়ে বিশেষভাবে দৃষ্টি রাখবে। নির্বাচনের সময় সে উন্নয়নের শ্বেতপত্র প্রকাশের জায়গায় ব্যক্তিগত আক্রমণের রাজনীতি চলছে, এটাকে কিভাবে দেখেন আপনি? দেখুন, তৃণমূল কংগ্রেস, আমি তো বলেছি, যখন কোনো রাজনৈতিক দল দেউলিয়া হয়ে যায় তখন তারা ব্যক্তিগত আক্রমণ শানাতে চায়। তো তৃণমূল কংগ্রেস ব্যর্থ এখানে। তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই, তৃণমূল কংগ্রেস জমি পাচ্ছে না এখানে। তাই তৃণমূল কংগ্রেস চাইছে আমার নামে পোস্টার লাগিয়ে, বিরোধী বিধায়কদের নামে পোস্টার লাগিয়ে, তাদের ইমেজ খারাপ করে, তো সেখানে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর বক্তব্য রেখে ছবি পোস্ট করে। তো সব বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, অলরেডি আইনি পদক্ষেপ চলছে, বেশ কড়া আইনি পদক্ষেপ চলছে। যারা এই ঘটনাগুলোর সাথে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অপপ্রচার করছে বা যারা এখানে ওখানে পোস্টার সাটাচ্ছে, তাদের জন্য যথাসময়ে যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম আইএসএফ এর প্রার্থীর জন্য বিজেপি সুবিধা পাবে, অভিযোগ করছে না, সুবিধা কে পাবে? সমস্ত রাজনৈতিক দলই তো তার গণতান্ত্রিক অধিকার বা তার যে ম্যানিফেস্টো সেটা প্রকাশ করবে। তো আমরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে আমরা মানুষের কাছে যাব, তৃণমূল কংগ্রেস তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবে, আইএসএফ তার ম্যানিফেস্টো নিয়ে যাবে, সিপিএম তার নিয়ে যাবে, সবাই সবার মতন প্রচার করবে। মানুষ যাকে মনে করবে যে এবার পশ্চিমবাংলায় এই রাজনৈতিক দলটাকে প্রয়োজন, খানাকুলে বিজেপিকে প্রয়োজন আছে কি নেই, সেটা মানুষ বিচার করবে, বাট বিচার করার অধিকার আমার নেই। ধন্যবাদ।